আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু ক্যাওয়াস। When present determines the future, but approximate present does not determine approximate future. তোমার chaotic এলোমেলো পড়ালেখাকে সুশৃঙ্খল করতে আমরা আছি। তোমরা যদি আমাকে স্পষ্ট শুনতে পাও, আমার ভিডিও স্পষ্ট দেখতে পাও, আমাকে একটু জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছ, আমাকে যদি স্পষ্ট শুনতে পাও বা আমার ভিডিও দেখতে পাও, একটু জানাও। আমরা তাহলে আমাদের ক্লাসটি শুরু করে দিব। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা ক্যাওয়াস নাইটে তোমাদের সাথে অ্যাডমিশনের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে থাকি। আমাদের একাডেমিক যে শিক্ষার্থীরা আছো, তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সময় স্বল্পতার কারণে অ্যাডমিশনের এমসিকিউগুলি আমরা সলভ করতে পারি না। সেজন্য কিছু অ্যাডমিশনের কালেকশন নিয়ে আমরা তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা যারা যারা আমাকে শুনতে পাচ্ছ, তারা একটু কমেন্টে জানিয়ে দাও। কে কে শুনতে পাচ্ছ আমাকে একটু জানাও, আর যদি শুনতে না পাও তাও আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা আমাদের ক্লাসটি শেয়ার করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ক্লাসটি করা শুরু করব। যারা যারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ, ভিডিও দেখতে পাচ্ছ, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও আমাকে শুনতে পাচ্ছ কিনা। আমরা আমাদের ক্লাসটি শুরু করতে চাই। আজকের ক্লাসে আমরা তোমাদের পর্যাবৃত্ত গতির অ্যাডমিশনের কোশ্চেনগুলি, রিসেন্ট কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। আচ্ছা, হ্যাঁ, তাহলে শুরু করে দিতে চাই আমরা, বা শুরু করে দিতে পারি আমরা। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ শিক্ষার্থীরা? চলো আমরা আমাদের আজকের পড়া শুরু করতে চাই। আমরা বিসমিল্লাহ বলে আজকে ক্লাস শুরু করব পর্যাবৃত্ত গতি দিয়ে। পর্যাবৃত্ত গতি আমাদের এই চ্যাপ্টারটি বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডমিশনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে অ্যাডমিশনে। এবং তোমরা দেখবে আজকে রিসেন্ট মাত্র 2-3 সালের প্রশ্নই আমরা অনেকগুলো সলভ করব। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমরা এই কোশ্চেনগুলির আসতে দেখতে পেরেছি। সেই ক্ষেত্রে তোমরা যদি তোমরা আজকের প্রশ্ন আমরা সলভ করে দিতে চাই। বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। ঠিক আছে, প্রথম থেকে শুরু করি। তোমরা যারা ক্যালকুলেটর নিয়ে হাজির হয়েছ, যারা ক্লাস করতে চাচ্ছ, ক্যালকুলেটর নিয়ে হাজির হয়ে যাও। আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে ক্লাস করতে চাই, প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাই, সেটার নাম হচ্ছে সরল দোলক। আমরা প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করব। দেখো, সরল চন্দ্রিত স্পন্দনে কোন কণার ত্বরণ সাম্যাবস্থান থেকে এর সরণের, কোন কণার ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের। দেখো, একদম সহজ একটা প্রশ্ন। এখানে কি বলেছে একটু দেখো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 22-23 সালে এসেছে। দেখো আমাকে কি বলেছে, আমাকে বলেছে হচ্ছে সরল চন্দ্রিত স্পন্দনের কণার ত্বরণ সাম্যাবস্থান থেকে এর সরণের। তোমরা সবাই জানো যে সরল চন্দ্রিত স্পন্দন হতে হলে বা সরল দোল গতি হতে হলে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হতে হয়। তোমরা হ্যাঁ, একটা সরল দোলক দিয়ে আমরা প্রায়ই তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি যে এই সরল দোলকের সাম্যাবস্থান থেকে সরণ যদি এক্স হয়ে থাকে এবং এর ত্বরণ যদি এ হয়ে থাকে, তাহলে আমরা জানি এ প্রপোর্শনাল কত বলেন তো? -x। এ প্রপোর্শনাল কত? -x। তাহলে সেই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে সরলচন্দ্রিত স্পন্দনের কোন কণার ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের কি হবে বলতো? সমানুপাতিক হবে। আশা করি সবাই জানো। হ্যাঁ, একদম সহজ প্রশ্ন।
যারা জানো তারা একটু কমেন্টে জানিয়ে দিতে থাকো, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা আমার কথা বুঝতে পারছো। দ্বিতীয় প্রশ্নটার দিকে আমরা যদি একটু নজর দেই, দেখো কি বলেছে। একটি দোলকের ক্ষেত্রে সাম্য অবস্থানে, দেখো শিক্ষার্থীরা তোমাদের যদি মনে থাকে বা মনে করো তোমরা, আমরা যদি একটু মনে করিয়ে দিই তোমাদেরকে, এই যে দোলকটা আমরা নিয়েছি বা এই যে আমরা সরলচলিত স্পন্দনশীল কণা নিয়েছি, সেই কণার সাম্যাবস্থান হচ্ছে এটা হচ্ছে বিস্তার সমান দূরত্ব বা সর্বোচ্চ অবস্থান। তাহলে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম সর্বোচ্চ অবস্থানে কি হয় বলতো, বেগটা 0 হয়। সর্বোচ্চ অবস্থানে বেগটা 0 হয়। সর্বোচ্চ অবস্থানে বিভব শক্তিটা ম্যাক্সিমাম হয়। সর্বোচ্চ অবস্থানে ত্বরণটা ম্যাক্সিমাম হয়। আর সাম্যাবস্থানের ক্ষেত্রে কি হবে, উল্টাগুলো হবে। এখানে কোনো গতিশক্তি থাকে না, যেহেতু কোনো বেগ নাই সেহেতু তার গতিশক্তি 0 হবে। কিন্তু যদি আমরা চিন্তা করি তোমাদের জন্য যে সাম্যাবস্থান থেকে বিস্তার সমান দূরত্বে ত্বরণ কত হবে বলতো, সর্বোচ্চ হবে, অবস্থান কি হবে, অবস্থান 0 হবে, ত্বরণ সর্বোচ্চ হবে, অবস্থানটা কি হবে বলতো, সর্বোচ্চ হবে, বিভব শক্তিটা কি হবে বলতো, ম্যাক্সিমাম হবে, এবং গতিশক্তিটা 0 হবে। আর সাম্যাবস্থানের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, সাম্যাবস্থানে অবস্থান 0, অবস্থান 0 তার মানে বিভব শক্তিও 0, বিভব শক্তি 0 তার মানে কি বলেন তো, তার মানে গতিশক্তি ম্যাক্সিমাম, গতিশক্তি ম্যাক্সিমাম। আর যেহেতু অবস্থান 0 সেহেতু ত্বরণও কি হবে বলতো, 0 হবে। আর বেগটাও ম্যাক্সিমাম হবে, যেহেতু গতিশক্তি ম্যাক্সিমাম বলছি আমরা, বেগটাও কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে কি বলছে, সরল দোলকের সাম্যাবস্থানে, তাহলে সাম্যাবস্থানে কি হবে, সাম্যাবস্থানে গতিশক্তি কি হবে বলেন তো, 0 হবে। তার মানে গতিশক্তি 0 হবে, এটা সম্ভব না, কারণ গতিশক্তি ম্যাক্সিমাম। তারপরে স্থিতিশক্তি 0, হ্যাঁ সাম্যাবস্থানে স্থিতিশক্তি 0, এটা সত্য কথা। উভয়ই 0, এটাও মিথ্যা কথা। কোনোটি 0 নয়, এটাও মিথ্যা কথা। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, যারা ক্লাস করছো কমেন্টে জানিয়ে দিতে পারো কথাগুলো বুঝতেছো কিনা। হ্যাঁ, পরবর্তীতে আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নের দিকে নজর দেই, ঠিক আছে। এইটা প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে 21-22 সালে এসেছিল। এটা একটা রিটেন প্রশ্ন। তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট 3 বছর ধরে রিটেন প্রশ্নও হয়। দেখো, একটি এ বস্তু এ বিস্তারে সরলছন্দিত গতিতে স্পন্দনশীল, এ বিস্তারে সরলছন্দিত গতিতে তারা কি বলতো, স্পন্দনশীল। স্পন্দনশীল হচ্ছে বস্তুটির কোন অবস্থানের জন্য এর গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে। বস্তুটির কোন অবস্থানের জন্য, দেখো কি বলা হয়েছে, গতি। গতি বলতে এখানে বেগকে আইডেন্টিফাই বা বেগকে মেনশন করা হয়েছে। তাহলে গতি হচ্ছে কি বলতো, ভিটা হচ্ছে ভি ম্যাক্সের অর্ধেক হবে। তাহলে সেই ক্ষেত্রে গতির সূত্র কি, হ্যাঁ ওমেগা রুট ওভার কত বলতো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তোমরা জানো। তাহলে সেখান থেকে আমরা পেলাম ওমেগা এ, সর্বোচ্চ বেগ হচ্ছে ওমেগা এ। তাহলে কত হবে বলতো, এখান থেকে আমরা যদি কেটে দিই ওমেগা ওমেগা কাটা, তাহলে থাকলো কি বলেন তো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বাই 2। তাহলে সেই ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার মাইনাস কত বলেন তো, এ স্কোয়ার। তার মানে কি বলেন তো, উপরে কি থাকবে, এ স্কোয়ার বাই 2। তার মানে এক্স এর মানটা কি দাঁড়ালো, এ বাই রুট 2। তার মানে বিস্তারের রুট 2 গুণ দূরে, 1 বাই রুট 2 গুণ দূরে, বিস্তারের 1 বাই রুট 2 গুণ দূরে, বিস্তারের 1 বাই রুট 2 গুণ দূরে ত্বরণ সর্বোচ্চ হচ্ছে বিস্তারের 1 বাই এ বাই রুট 2 গুণ দূরে সর্বোচ্চ হচ্ছে, হাতের লেখায় মনে হয় একটু প্রবলেম হচ্ছে, কালারে মনে হয় প্রবলেম হচ্ছে, আমাকে একটু জানিয়ে দাও, কালারে মনে হয় প্রবলেম হচ্ছে। ওকে, তারপরে কি প্রশ্ন করেছ, দেখো কি প্রশ্ন করেছ। আমাকে বলা হয়েছে এর বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। একই প্রশ্ন, এর বিভব শক্তিটা হবে মোট শক্তির অর্ধেক। তাহলে মোট শক্তিকে অর্ধেক করব আমরা। তাহলে বিভব শক্তি সূত্র কি বলেন তো, হাফ
কে এক্স স্কোয়ার, আর সর্বোচ্চ হাফ তো থাকলোই, সর্বোচ্চ শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। আশা করছি এই কালার দেখা যাচ্ছে। কালো কালার ইউজ করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, হলুদ হলুদ দেখা যায় না? হলুদ তো দেখতে পাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, তাহলে সেই ক্ষেত্রে হাফ কে স্কোয়ার মানে কত? হাফ কে তো কে কেটে গেল, তাহলে থাকলো কত? থাকলো হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বলেন তো? হাফ এ স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এক্স এর মানটা কি পাইলাম বলতো? এ বাই √2। তার মানে যে বিন্দুতে বেগ অর্ধেক হবে সেই বিন্দুতে তার কি হয় বলতো? বিভব শক্তিও মোট শক্তির কি হবে বলতো? অর্ধেক হবে। আশা করি বুঝতে পেরেছ। ক্লিয়ার? হ্যাঁ, কোনো প্রবলেম হলে একটু কমেন্টে জানিয়ে দাও। ওকে, ডান ডান। তাহলে এগিয়ে গেলাম আমরা। তাহলে এটা গত বছর 21-22 সালে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। চলো দেখি আমরা একটু এগিয়ে যাই। 4 নম্বর প্রবলেম কি বলছে? একটি সরল দোল গতি সম্পন্ন বস্তুর ব্যবকলনীয় সমীকরণ লিখো। ব্যবকলনীয় হবে, হ্যাঁ, ব্যবকলনীয় সমীকরণ লেখো। দেখাও যে এক্স ইকুয়াল টু এই উক্ত সমীকরণের একটি সমাধান। এক্স ইকুয়াল টু এই সমীকরণের একটি কি বলতো? সমাধান। ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটাও ঢাকা ইউনিভার্সিটিতে 22-23 পরের বছরই এসেছে। ঠিক আছে, যদিও এটা একটু সামান্য বড় সমাধান, তবে আমরা চেষ্টা করতেছি যদি তাড়াতাড়ি করা সম্ভব হয় তোমাদের জন্য। আসো তাহলে ব্যবকলনীয় সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে, আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম এ ইকুয়াল টু, আমরা তোমাদেরকে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স শিখিয়েছি, আর তোমাদেরকে শিখিয়েছি এ মানে d2x বাই কত? dt স্কোয়ার, মাইনাস এই পাশে আসলে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের মধ্যে ডিফারেন্সিয়েশন আছে। যেহেতু এই সমীকরণটার মধ্যে ডিফারেন্সিয়েশন আছে, সেহেতু এটার নাম দিয়েছি আমরা ব্যবকলনীয় সমীকরণ। কি সমীকরণ? ব্যবকলনীয় সমীকরণ। কোন একটা সমীকরণ সমাধান করলে আমরা তোমাদেরকে বলেছিলাম সমাধান মানে হচ্ছে এক্স এর মান নির্ণয়। তার মানে আমাকে বলছে কি এই সমীকরণের একটি সমাধান, এই সমীকরণের সমাধান মানে এক্স এর মান বের করতে হবে। তোমরা জানো এক্স এর মানটা কত? যে কোনো সরল ছন্দিত স্পন্দন সিম্পল হারমোনিক মোশনের এক্স এর ভ্যালুটা কত? এক্স সাইন ওমেগা টি প্লাস কত বলতো? ডেল্টা। এ সাইন ওমেগা টি প্লাস কত বলতো? ডেল্টা। তাহলে এর মানেটা কি? এর মানে হচ্ছে আমরা যদি কি করি বলতো? এক্স কে দুইবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের কি করে বলেন তো? আমাদের এক্স এর মানকে যদি দুইবার ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ এই সমীকরণটার যে লেফট হ্যান্ড সাইড আছে এখান থেকে যদি আমরা প্রমাণ করতে পারি যে এই সমীকরণটারে দুইবার ডিফারেন্সিয়েট করলে এটা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ 0 আসে, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো কি এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হইলে আমরা বুঝতে পারবো এই সমীকরণটাকে সিদ্ধ করে। ঠিক আছে, মানে আমি এখান থেকে এক্স এর মান নিয়ে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে যদি কি আসে বলতো? 0 আসে, তখন আমরা বুঝবো এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয়েছে বলতো? মিলে গেছে। তার মানে বুঝবো যে এটা আসলে এটার একটা কি বলতো? সমাধান। এটা একটা টেকনিক হতে পারে। আরেকটা টেকনিক আছে, আরেকটা টেকনিক হচ্ছে এইখানে এই সমীকরণটার মধ্যে আমি কি করবো বলতো? ক্যালকুলেশন করে এক্স এর মান বের করব। এক্স এর মানটা কিভাবে বের করা যেতে পারে? এক্স এর মানটা বের করা যেতে পারে যেহেতু এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করে, যেহেতু এটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করে আমরা এই সমীকরণের ফরম্যাট পেয়েছি, সেহেতু এটাকে যদি আমরা দুইবার ইন্টিগ্রেশন করি তাহলে এটার সমাধান চলে আসে। কিন্তু সেই ইন্টিগ্রেশনের ফরম্যাটটা অনেক বড়, যেহেতু এখানে মাত্র অল্প কিছু নাম্বারের জন্য ঢাকা ইউনিভার্সিটি আসছে, মানে এটা কিন্তু বুয়েটে আসে নাই। বুয়েটের রিটেন আর ঢাকা ইউনিভার্সিটির রিটেন কিন্তু একরকম না। তাই সেই ক্ষেত্রে আমরা যত সহজে এটা সমাধান করতে পারি, তাহলে আমরা কি করব? এই সমীকরণটাকে একবার ডিফারেন্সিয়েট করলাম। তো এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে dx বাই dt ইকুয়াল টু কি আসবে? এ ওমেগা কস কত? ওমেগা টি প্লাস ডেল্টা। এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়াইতেছে? কি দাঁড়াচ্ছে দেখো, d2x বাই কত বলতো? dt স্কোয়ার ইকুয়াল টু
এ ওমেগা কস রে করলে কি হয় বলতো, মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এর সাথে আবার আরেকটা ওমেগা, অর্থাৎ কি আসবে, অর্থাৎ এই সমীকরণটা কি সমাধান আসলো, অর্থাৎ কি আসবে, অর্থাৎ এই সমীকরণটাকে যদি আমরা d2x বাই কত বলতো dt স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এরকম ফরম্যাটে নিয়ে আসি, তাইলে দেখা গেল যে এই সমীকরণ আর এই সমীকরণ মিলে গেল, অর্থাৎ d2x বাই কত dt স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কত 0। তার মানে উল্টা করে কাজটা করেছি আমরা ফার্স্টে কি ধরেছি, আমরা ফার্স্টে এক্স এর একটা মান ধরেছি, সেটাকে ডিফারেন্সিয়েট করে দেখছি যে এইখান থেকে এই সমীকরণটা আনা সম্ভব। তার মানে কি বলতো, এই সমীকরণটা সলভ করলেও এখানে এই এক্স এর এই মানটা পাওয়া যাবে। তাহলে কি বলা হয়েছে, একটি সরল চলিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ লিখো, আমরা লিখলাম এটা ব্যবকলনীয় সমীকরণ। এরপরে বলছে দেখাও যে এই সমীকরণটা x = a sin ওমেগা t উক্ত সমীকরণের একটি সমাধান। যেহেতু এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করে আমরা ওই সমীকরণটা পেয়েছি, সেহেতু আমরা বুঝলাম যে এই সমীকরণটা হচ্ছে ওই সমীকরণের একটা কি বলতো সমাধান বা মূল। ক্লিয়ার? কথা ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে আমাকে একটু জানিয়ে দাও। যারা ক্লাস করছো আশা করি বুঝতে পারছো। ওকে স্যার লিখে কমেন্ট করতে পারো, ক্লিয়ার স্যার লিখে কমেন্ট করতে পারো। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা আমার কথা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাই। এই প্রশ্নটার দিকে একটু নজর দাও। দেখো এই প্রশ্নটার মধ্যে কি প্রশ্ন করা হচ্ছে। আচ্ছা দেখো, এখানে প্রশ্ন করা হয়েছে সরল ছন্দিত গতিসম্পন্ন একটি কণার সমীকরণ y = এত, পর্যায়কাল দেয়া আছে, কৌণিক কম্পাঙ্ক কত। আমরা তোমাদেরকে বলেছিলাম যখন আমরা এরকম কোন সমীকরণ পাবো তখন এই সমীকরণটা তুলনা করতে হবে মূল সমীকরণের সাথে। তাহলে এই সমীকরণটার মূল সমীকরণটা কি? মূল সমীকরণ হচ্ছে y = a sin, আদর্শ সমীকরণ হচ্ছে এটা। তাহলে আমরা যদি এই সমীকরণটার সাথে এই সমীকরণটা তুলনা করি, তুলনা করলে কি দাঁড়াচ্ছে দেখো তো, কি দাঁড়াচ্ছে দেখো। এখানে এর মান হচ্ছে 10 আর ওমেগার মান হচ্ছে কত বের করতে হবে। আচ্ছা, ওমেগার মান তো বের করতে হবে। আচ্ছা হ্যাঁ, এখানে তুলনা লাগবেও না, যেহেতু ডিরেক্ট দেয়া আছে 4 সেকেন্ড পর্যায়কাল, তাহলে ওমেগা বের করা তো কোনো বিগ ডিল না। 2π/t, তাহলে t এর মান পাই কত বলো তো 4, তার মানে পাই কত বলেন তো 2। আশা করি বুঝতে পেরেছ। তাহলে π/2 মানে কত বলো, 1.57। আশা করি বুঝতে পেরেছ। ডান, যারা পারবে ক্যালকুলেটর নিয়ে বসো, তার সাথে সাথে কমেন্টে জানিয়ে দাও, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা আমাদের কথাগুলো বুঝতে পারছো। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। অনেক সহজ সহজ প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু আসলে পরীক্ষার সময় এই প্রশ্নগুলো, এত সহজ প্রশ্নগুলো আসলে তোমরা পারো না। এটা অনেক দুঃখজনক। যেমন এই প্রশ্নটার দিকে নজর দাও। আমাকে প্রশ্ন করা হয়েছিল সহজ গতিসম্পন্ন কণার গতির সমীকরণ দেয়া আছে, সর্বাধিক বেগ কত মিটার পার সেকেন্ড হবে, সর্বাধিক বেগ কত মিটার পার সেকেন্ড হবে, 31t -π/6 হবে। হ্যাঁ, এটা -π/6 হবে, এটা উঠে নাই। আচ্ছা সমস্যা নাই, 31t -π/6। আমাকে প্রশ্ন করা হয়েছে সর্বাধিক বেগ কত হবে। তাহলে সর্বাধিক বেগ মানে হচ্ছে ভি ম্যাক্সিমাম মানে হচ্ছে ওমেগা এ। তাহলে এখানে এই সমীকরণটাকে যদি আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, a sin ওমেগা টি মাইনাস ডেল্টা, তাহলে সেই ক্ষেত্রে ওমেগার মানটা হচ্ছে 31 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগার মান এখানে বসিয়ে দিলাম 31, আর এর মানটা বুঝাই যাচ্ছে, এর মান হচ্ছে 20। তাহলে এর মান যদি 21 বসিয়ে দিই তাহলে কত আসে, 620। তার মানে 620। আশা করি বুঝতে পারছো। ডান।
আশা করি বুঝতে পেরেছো, গুড। তাহলে সেই ক্ষেত্রে এখন যদি আমরা এগিয়ে যাই, একটি তারের ভিতর দিয়ে সাইনোসাইডাল তরঙ্গ মানে হচ্ছে যে তরঙ্গটা সাইন ওয়েভ মেনে চলে, অর্থাৎ তরঙ্গটা এইরকম তরঙ্গ। যদি সাইনোসাইডাল তরঙ্গ না হয়ে কোসাইনের তরঙ্গ হতো, তাহলে তরঙ্গটা কি হতো বলতো? ওয়াই অক্ষের উপর থেকে শুরু হতো। ঠিক আছে, এটা হচ্ছে সাইনোসয়েডাল তরঙ্গ মানে হচ্ছে সাইন ওয়েভ মেনে চলে বা সাইনের কনসেপ্টটা মেনে চলে। আসো তাহলে কি হচ্ছে, একটি তারের ভিতর দিয়ে সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহিত হলে এটা হচ্ছে কসের তরঙ্গ, এটা হচ্ছে সাইন তরঙ্গ। সর্বোচ্চ দ্রুতি ভিএস, তাদের একটি কণার সরণ সর্বোচ্চ সরণের অর্ধেক হলে ওই কণার দ্রুতি কত? একটি সরণ সর্বোচ্চ সরণের অর্ধেক। তাহলে সেই ক্ষেত্রে এক্স এর মানটা দেয়া আছে a/2। তাহলে a/2 হলে ভি ম্যাক্সিমামের মান হচ্ছে ওমেগা এ, আর ওই বিন্দুতে বেগটা হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। তাহলে ওমেগা রুট ওভার 3a স্কোয়ার বাই 4। তার মানে একটু খেয়াল করো, তাহলে কি দাঁড়ালো? ওমেগা রুট 3/2 ইন্টু এ। তাহলে রুট 3/2 ইন্টু ওমেগা এ। তাহলে ওমেগা এ মানে কত বলতো? ভিএস। তাহলে রুট 3/2 ইন্টু ভিএস। রুট 3/2 ইন্টু ভিএস, সর্বোচ্চ সরণের অর্ধেক। হ্যাঁ, এরকমই। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, এখানে রুট 3 হবে, রুট 3/2 ইন্টু ভিএস। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন, হ্যাঁ রুট 3/2 হবে, এটা হয়তো এখানে আসে নাই। তাহলে রুট 3/2 ইন্টু ভিএস, এই প্রশ্নটাই হবে। হ্যাঁ, অ্যান্সার এটাই হবে, কোনো কারণে মিসিং হইতে পারে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এগিয়ে যেতে চাই। পরবর্তী প্রশ্নটা যারা ক্লাস করছো উত্তর দিতে পারো, তোমাদের প্রশ্নগুলো আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো, একটা হচ্ছে সাইন ওয়েভ আর একটা হচ্ছে কজ ওয়েভ। তোমাদেরকে একটু আগেই চিত্র আমরা বুঝিয়েছিলাম। সাইন ওয়েভটা এখান থেকে শুরু হবে আর কজ ওয়েভটা হচ্ছে এইখান থেকে শুরু হবে। আরো সহজ করে যদি বলতে চাই তোমাদের জন্য, সাইন ওয়েভের সূত্র হচ্ছে ওয়াই দিয়ে যদি লিখি, যেহেতু এখানে এক্স দিয়ে লিখেছে তাহলে আমরা এক্স দিয়েই লিখি। এক্স দিয়ে লিখলে এ সাইন ওমেগা টি, আর এইখানে হবে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, অথবা এটাকে এভাবে লেখানো যায় এ সাইন ওমেগা টি প্লাস π/2। এ সাইন ওমেগা টি প্লাস কত বলেন তো? π/2। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, এখানে কি হবে বলেন তো? π/2 হবে। সাথে π/2 হবে, π/2 হবে। π/2 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াবে? π/2 যদি এখানে হয় তাহলে সেই ক্ষেত্রে দাঁড়াবে হচ্ছে, আমরা যদি এখানে একটু লিখি তাহলে এ সাইন ওমেগা টি প্লাস π/2। তাহলে সেই ক্ষেত্রে কজ ওয়েভ এবং সাইন ওয়েভের মধ্যে দেখো দশার মধ্যে পার্থক্য শুধু π/2। দেখেছো, মানে খুব কঠিন প্রশ্ন লাগছে কি, বা প্রশ্নগুলো কি অনেক কঠিন মনে হচ্ছে? না, প্রশ্নগুলো আসলেই অনেক কঠিন না। আমরা আমাদের 8 নম্বর প্রশ্ন শেষ করলাম। পরবর্তী প্রশ্নে যদি একটু নজর দেই, দেখো কি বলা হয়েছে। সরল সঞ্চিত গতি সম্পন্ন বস্তুর সরণের সমীকরণ দেয়া আছে, স্প্রিং ধ্রুবক দেয়া আছে, টি ইকুয়াল টু এত সময়ে এর বিভব শক্তি জানতে চাই আমরা। তাহলে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম বিভব শক্তির সমীকরণ ইপি ইকুয়াল টু কত বলতো? হাফ কে এক্স স্কোয়ার।
তাহলে টি ইকুয়াল টু পাই বাই 9 সময় যদি এক্স এর মানটা বের করতে পারি তাহলে অঙ্ক শেষ। এক্স এর মান হচ্ছে 2 সাইন 3 ইন্টু টি এর মান কত বলতো, পাই বাই 9। 3 ইন্টু টি এর মান কত, পাই বাই 9। দেখো বুঝতে পেরেছো কিনা। তাহলে কি দাঁড়াচ্ছে বলতো আমাকে, তাহলে কি দাঁড়াচ্ছে 2 ইন্টু সাইন এখানে কত বলতো, পাই বাই 6। তাহলে 2 ইন্টু সাইন পাই বাই 6 এর মান হচ্ছে √3/2, তাহলে √3 আসে। তাহলে √3 যদি আসে তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে দিই তাহলে হাফ কে এর মান কত, কে এর মান হচ্ছে 30, আর এক্স এর মান কত, √3 কে বর্গ করলে 3 হয়, তাহলে 45 জুল। আশা করি বুঝতে পেরেছ। দেখো বুঝেছো কিনা প্রিয় বাচ্চা কাচ্চারা, বুঝতে পেরেছো কিনা, ডান ডান। আশা করছি বুঝতে পেরেছ। পরবর্তী কনসেপ্টটা যদি আমরা একটু দেখি, সাম্যাবস্থা থেকে একটি সরলসন্ধিত গতি সম্পন্ন কণার কি পরিমাণ সরণ হলে কণাটির বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। আমরা একটু আগে এটা প্রমাণ করেছিলাম, হ্যাঁ, +-a/√2 এটা ছিল, একটু আগে প্রমাণ করেছিলাম আমরা, মনে আছে নিশ্চয়ই তোমাদের, গুচ্ছতে 21-22 সালে এসেছে। হ্যাঁ, একদম রিসেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। π/3 দশা পার্থক্যের সদৃশ দুটি তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে, এদের বিস্তার দেয়া আছে, তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার কত স্পষ্ট বুঝাতে চাই তোমাদেরকে। একটা তরঙ্গ যদি আরেকটা তরঙ্গকে ইন্টারসেক্ট করে তাহলে সেই ক্ষেত্রে লব্ধি তরঙ্গ সৃষ্টি হয়। তাহলে লব্ধি হচ্ছে নর্মাল যে আমরা বিস্তার নির্ণয় করি, নর্মাল যে লব্ধি নির্ণয় করি, তোমরা জানো দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়ের সূত্র আছে, সেই লব্ধি নির্ণয় সূত্র দিয়ে আমরা যে অঙ্কগুলো করি হুবহু সেটাই। তাহলে তুমি মনে মনে কল্পনা করো এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, আর এদের দশা পার্থক্য দেওয়া আছে π/3, তাহলে এটা আলফা। তাহলে সেই ক্ষেত্রে লব্ধি যে বিস্তার এ, তাহলে এর সূত্র কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ কস আলফা, আলফা মানে π/3। তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে 16 প্লাস 25 প্লাস cos π/3 মানে cos 60 ডিগ্রির মান হাফ, হাফ হাফ কাটা 20, তাহলে কি দাঁড়ালো বলেন তো, 16 আর 20 তাহলে 45। তাহলে কত আসলো বলো বলো, কমেন্টে জানিয়ে দাও তো কত এসেছে। 45 এর সাথে 50 60 61, যত হয় তত। 61 মানে 8 8 64, 8 থেকে কম হবে, আবার 7 থেকে বেশি হবে, 7 থেকে বেশি হবে, 8 থেকে কম হবে। বলে ফেলো তো কত হবে, 7.81। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, 7.81 হবে। আশা করি বুঝতে পেরেছো। নর্মাল যে লব্ধি সূত্র, সেই লব্ধি সূত্র থেকে এটা করা সম্ভব। আচ্ছা এগিয়ে গেলাম। সরলসন্ধিত স্পন্দনের একটি বেগ যথাক্রমে এত হলে, সরণ হলে 4 মিটার, বেগ যখন 4 মিটার পার সেকেন্ড, সরণ 3 মিটার, দোলনের বিস্তার ও পর্যায়কাল চাই। আচ্ছা তাহলে বেগের মান দেওয়া আছে কত, 3 মিটার পার সেকেন্ড, সরণ 4 মিটার, তাহলে বেগ দেওয়া আছে হচ্ছে v1 দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের সূত্র হচ্ছে কত, বিস্তার আর পর্যায়কাল চাই, ω√a² মাইনাস x স্কোয়ার দেওয়া আছে 3 মিটার, তাহলে ω² a² x এর মানটা বলা হয়েছে 4 মিটার, 4 স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে কি লিখতে চাই, এটা থাকলো, এটা একটা সমীকরণ ধরলাম আমরা, 1 নম্বর সমীকরণ। আবার আরেকটা জিনিস কি বলতে চাই, আবার আরেকটা সমীকরণ যদি চিন্তা করি, ω² মাইনাস x এর মান দেওয়া আছে কত দেখেন, x এর মান দেওয়া আছে 3 মিটার, 3 স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, তাহলে ω² a² মাইনাস 9 ইকুয়াল টু 16। এটা 2 নম্বর সমীকরণ ধরি, এটাকে যদি একটু ভেঙে নেই আরেক লাইন, তাহলে ω² a² মাইনাস 16 ইকুয়াল টু, এটা কত বলো তো, 9। হ্যাঁ এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ।
তাহলে আমরা যদি কি করি 2 আর 1 কে ভাগ দেই তাহলে কি দাঁড়াচ্ছে ওমেগা স্কয়ার কাটা, তাহলে a স্কয়ার মাইনাস 16, হ্যাঁ 1 কে 2 দিয়ে ভাগ দিয়েছি, আর নিচে কত আসবে a স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু কত বলেন তো, ইকুয়াল টু 9/16। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে a স্কয়ারের মান বের করা যাবে। a স্কয়ারের মানটা যে কোনো জায়গায় বসিয়ে দিলেই আমরা কার মান পেয়ে যাবো বলতো, ওমেগার মান পেয়ে যাবো। পারবে কিনা দেখো তো। হ্যাঁ করে ফেলি। তাহলে কি দাঁড়াবে 16 a স্কয়ার মাইনাস 256 ইকুয়াল টু 9 a স্কয়ার মাইনাস 81। তাহলে কি লিখতে পারি 16 এই পাশে 9 চলে আসলে তাহলে কত আসবে 7 a স্কয়ার ইকুয়াল টু, হ্যাঁ এটা ওই পাশে নিয়ে গেলাম, 256 থেকে 81 যদি বিয়োগ করে দিই কত হবে, 256 থেকে 81 যদি বিয়োগ করে দিই কত হবে বলো কে পারো, ক্যালকুলেশন করে নিলেই হবে 175 হবে। সেটাকে যদি a স্কয়ার করি 175 কে 7 দিয়ে ভাগ দিতে পারি 25 হবে, তার মানে এর মানটা হবে হচ্ছে 5 মিটার। এর মান যে কোনো একটায় বসিয়ে দিলেই আমরা কার মান পেয়ে যাবো বলেন তো, ওমেগা স্কয়ারের মান বা ওমেগার মান পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 5 মিটারের সাথে হ্যাঁ করে ফেলতে পারবে, করে ফেলে আমাকে জানিয়ে দিতে পারো। হ্যাঁ, পরবর্তীতে যে ক্লাসটা করবে সে পরবর্তীতে জানিয়ে দিতে পারবে যে অ্যান্সারটা কত হয়েছে। আমরা এগিয়ে গেলাম। অ্যাম্বরের একটি স্প্রিং, অ্যাম্বরের একটি বস্তু আনুভূমিক স্প্রিং এর সাথে সংযুক্ত আছে। স্প্রিংটি এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। টি পর্যায়কাল ঘর্ষণের তলে থাকলে যদি বস্তু ভর 4m করা হয় নতুন পর্যায়কাল কত হবে। তাহলে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম একটা স্প্রিং এর পর্যায়কালের সূত্র বা সহলচলিত স্পন্দনের পর্যায়কালের সূত্র টি ইকুয়াল টু 2π√m/ কত কে। তাহলে টি এর সাথে √m হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে ভর যদি কত গুণ করি 4 গুণ করি তাহলে টি 2 ইকুয়াল টু কি হবে √m2 কত m1 গুণন হচ্ছে t1। তাহলে √m2 এর মান কত 4 গুণ করেছি গুণন t1 এর মান কত দেয়া আছে, t1 আমরা জানি না, t এই ধরলাম। তাহলে কত বলতো 2 × t, তার মানে কয় গুণ হবে, 2 গুণ হবে। আশা করি বুঝতে পেরেছ। ক্লিয়ার। তারপরে আসো দেখো কি বলেছে পরবর্তী প্রশ্নটার দিকে যদি আমরা একটু মনোযোগ দেই। একটি স্প্রিং এর নিম্ন প্রান্তে অ্যাম্বরের বস্তু ঝুলিয়ে দেওয়া হলো, তার ফলে বুটেক্সে 2021 সালে এসেছে প্রশ্নটা 6 সেন্টিমিটার বৃদ্ধি পেল, যদি একটু টেনে ছেড়ে দেওয়া হয় তবে তার কম্পনের পর্যায়কাল নির্ণয় করো। তো আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যদি এরকম টাইপের প্রশ্ন হয় তাহলে টি ইকুয়াল টু 2π√e/g। তাহলে 2π তো থাকলো, ই এর মান কত 6 সেন্টিমিটার, তাহলে 0.06 আর জি এর মান হচ্ছে 9.8। মান বসিয়ে দিলে যা হয় তা। বলো তো একটু কমেন্টে জানিয়ে দাও তো কত হয়েছে মানটা। একই রকম ভাবে আমরা যদি পরবর্তী প্রশ্নের দিকে একটু নজর দেই, দেখো একটি স্প্রিং এর অগ্রভাবে এত কেজি ভরের বস্তু ঝোলানোর কারণে এত মিটার লম্বা হয়, স্প্রিংটিকে সাম্যাবস্থান থেকে আরো এত মিটার লম্বা করে ছেড়ে দেওয়া হলো, বস্তুটির মোট শক্তি কত। তাহলে মোট শক্তির কথা বলছে, মোট শক্তির সূত্র কি বলতো, ইকুয়াল টু কত হাফ কে স্কয়ার, হাফ কে এর মান কত, কে এর মান কত আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম mg ইকুয়াল টু কত ke, তাহলে কে এর মান হচ্ছে mg/ কত e। তাহলে মান যদি বসিয়ে দাও m এর মান কত 0.3, জি এর মান 9.8 আর e এর মান হচ্ছে 0.1। তাহলে সেই ক্ষেত্রে এটা মান বের করে কে এর মান বের করে এখানে বসিয়ে দিব, আর এর মানটা হবে হচ্ছে
এর মানটা হচ্ছে ই প্লাস এক্স। ই প্লাস এক্স মানে হচ্ছে ই এর মান দেওয়া আছে হচ্ছে 0.1 আর এক্স এর মান দেওয়া আছে কত? এক্স এর মান দেওয়া আছে 0.08, তাহলে 0.18। তাহলে এখানে ওমেগার কে এর মান আর 0.18 স্কোয়ার যদি বসিয়ে দিই তাহলে আমরা মোট শক্তি পেয়ে যাব। সাম্যাবস্থান থেকে এত মিটার দূরে অবস্থানকালে বেগের মান চেয়েছে, এখান থেকে কে পেয়েছি, তাহলে ভি ইকুয়াল টু কত? ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মান বসিয়ে দিতে পারবো আশা করি। সব মান দিয়ে আছে, এটাকে এক্স ধরবো, পারবো কিনা দেখো। ডান ডান, কারো কোনো প্রবলেম হলে জানিয়ে দাও আমাকে। তারপরে দেখো পরবর্তীতে আমরা যদি আরেকটু এগিয়ে যেতে চাই, দেখো এই প্রশ্ন সাম্যাবস্থান থেকে সরল দোলন গতি বস্তু কি পরিমাণ বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। সাম্যাবস্থান থেকে কত দূরত্বে আর কি, তাহলে এটাও একটু আগে আমরা শিখেছি, তোমাদেরকে শিখিয়েছি a/√2 দূরে, এটা পারবা তোমরা। একটি স্প্রিং এর অগ্রভাগে আচ্ছা দেখো আমাদের কি বলছে, একটি স্প্রিং এর অগ্রভাগে 100 গ্রাম ভর ঝুলিয়ে দেওয়ার কারণে 0.1 মিটার বৃদ্ধি পেল। এই অবস্থা থেকে স্প্রিংটিকে টেনে আরো এত মিটার বৃদ্ধি করে ছেড়ে দেয়, মোট শক্তি কত হবে? আমরা একটু আগে তোমাদেরকে শিখিয়েছি এর মোট শক্তি বের করার কনসেপ্টটা হচ্ছে হাফ কত বলতো, কে এ স্কোয়ার। হাফ কে এর মানটা কত হবে? কে এর মানটা হবে হচ্ছে একটু আগে শিখিয়েছি তোমাদের mg বাই কত বলতো, ই, আর এর মানটা কত হবে, ই প্লাস এক্স। মানটা বসিয়ে দিলেই অঙ্ক শেষ। হ্যাঁ 22-23 সালের রুয়েটে এসেছে, অঙ্কটা বুঝেছো আশা করি। কারো কোনো প্রবলেম আছে আমাকে একটু জানিয়ে দাও। পরবর্তী অঙ্কটার দিকে নজর দিয়ে, একটি সরল দোলক গতি সম্পর্কত সাম্যাবস্থা থেকে 2 সেন্টিমিটার দূরে, তার গতিশক্তি স্থিতিশক্তির কয় গুণ? 3 গুণ। দোলনের বিস্তার কত হবে? তাহলে কি প্রশ্ন করছে? গতিশক্তি, তাহলে গতিশক্তি ই কে, স্থিতিশক্তি ইপি, তাহলে গতিশক্তি স্থিতিশক্তির কয় গুণ? 3 গুণ। তাহলে গতিশক্তি যদি স্থিতিশক্তির 3 গুণ হয় তাহলে কি লিখতে পারি, হাফ কত বলতো, কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ কে কেটে দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস কতটুকু দূরে বলেছে, 2 সেন্টিমিটার দূরে, তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু 2 স্কোয়ার। তাহলে কত আসলো, এ স্কোয়ার ইকুয়াল টু কত, 4 প্লাস 3 4 8 12। তাহলে সেই ক্ষেত্রে এ ইকুয়াল টু কত, 4 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, পরবর্তী ম্যাথটা যদি আমরা একটু দেখি, একটি সরল দোলকের সময়কাল দ্বিগুণ করতে হলে এর দৈর্ঘ্য অবশ্যই, সময়কাল দ্বিগুণ করতে চাই তাহলে দৈর্ঘ্য কি করতে হবে, তাহলে দৈর্ঘ্যের সাথে টি এর সাথে এলটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। সরল দোলকের সময়কাল দ্বিগুণ করতে চাই, সময়কাল যদি দ্বিগুণ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে 2 স্কোয়ার প্রপোর্শনাল এল, তাহলে এল ইকুয়াল টু এল প্রপোর্শনাল কত বলতো, 4, তার মানে 4 গুণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ।
একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হলে এর দোলনকাল কত হবে? তাহলে দৈর্ঘ্য যদি 3 গুণ বৃদ্ধি করি তাহলে দোলনকাল কত হবে? তাহলে দোলনকালের ক্ষেত্রে সূত্র কি বলতো? T2 = √L2/L1 গুণন কত? T1। তাহলে 3 গুণ হইলে T1 হচ্ছে 4, 1.73 গুণন কত? 2। 3 গুণ বৃদ্ধি করা হলে, যেহেতু এটা মিলে নাই, 3 গুণ বৃদ্ধি করা বলছে। 3 গুণ বৃদ্ধি মানে হচ্ছে কি বলতো? 4 গুণ করছি, 3 গুণ না, এখানে 4 হবে। হ্যাঁ, 4 হলে এখানে 2, তাহলে 4 সেকেন্ড। কথা কি ক্লিয়ার হয়েছে? মানে 3 গুণ বৃদ্ধি করেছি, তার মানে করেছি হচ্ছে কয় গুণ বলতো? 4 গুণ। 3 গুণ বৃদ্ধি করেছি মানে করেছি হচ্ছে 4 গুণ। আশা করি ক্লিয়ার। শিক্ষার্থীরা, তোমাদের ক্লাসটা কেমন লেগেছে আমাকে একটু জানিয়ে দিও। এরকম ক্লাস আমরা কি আরো কন্টিনিউ করবো কিনা, সেই জন্য আমাদেরকে পরামর্শ দিও। হ্যাঁ, আমাদের আরো কিছু স্লাইড বাকি আছে, কিন্তু আমরা অনেক দিন পরে আমাদের স্লাইড শুরু করেছি বা আমাদের ক্লাসটি শুরু করেছি দেখে আমরা আসলে আজকে তোমাদের 20টা MCQ বলো বা 20টা প্রশ্ন বলো, সেই 20টা প্রশ্ন আমরা তোমাদের দিকে সলভ করে দিলাম। আমরা চেষ্টা করব প্রত্যেক সোমবার দিনই আমরা তোমাদের সামনে হাজির হব, এবং আমাদের এই ক্লাসটি নিয়ে তোমাদের কোনো পরামর্শ, কোনো থাকলে বা কোন চ্যাপ্টারের পরে করতে চাও সেটার জন্য একটু কমেন্ট করতে পারবে। আমাদের আজকে পর্যাবৃত্ত গতির পার্ট 1 হলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, নেক্সট সোমবার দিন আমরা পর্যাবৃত্ত গতির পার্ট 2 করব। সেখানে রিটেন থাকবে, বুয়েটের প্রশ্ন থাকবে, আরো অনেক কিছু থাকবে। সেই পর্যন্ত তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি। ইনশাল্লাহ আবার সোমবারে দেখা হবে কেওস নাইট নিয়ে, তোমার কেওটিক বিশৃঙ্খল পড়ালেখাকে সুশৃঙ্খল করার জন্য। ভালো থেকো। আসসালামু আলাইকুম।